আজ 26শে জুলাই 2025 শনিবার ছুটি থাকার কারণে বেরিয়ে পড়লাম ওয়াটার মেট্রোর জয় রাইড করতে। বুধবার বাদে প্রতিদিন বিকাল 4:30 মিলেনিয়াম পার্ক থেকে এই ওয়াটার মেট্রোটি দক্ষিণেশ্বর পর্যন্ত রাউন্ড ট্রিপ করে সন্ধ্যা 6:30 আবার মিলেনিয়াম পার্কে এসে নামিয়ে দেয়। তবে শনি ও রবিবার এই ওয়াটার মেট্রোটি দুটি টাইমে ছাড়ে, দুপুর 1:30 এবং 4:30। উইকেন্ড থাকার কারণে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম কলকাতার মিলেনিয়াম পার্কে, কারণ টিকিট পাবো কিনা তা নিয়ে একটু চিন্তা ছিল। এখানে কোনো অনলাইন টিকিট দেওয়া হয় না, কাউন্টার থেকেই টিকিট নিতে হয়। নন এসি 200 টাকা পার হেড এবং এসি 300 টাকা পার হেড। যদি আপনারা কিছুটা আগে চলে আসেন তাহলে মিলেনিয়াম পার্কে কিছুটা সময় কাটাতে পারেন। এই দিকটা মিলেনিয়াম পার্ক এবং এই দিকটাতে জেটিতে যাওয়ার রাস্তা। তবে আপনারা ভিতরে ঢুকে রেস্টও করতে পারেন। এখানে কিছু চেয়ার এবং পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা আছে। যে যখনই টিকিট কাটুক লাইন অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আপনি সিট নিতে পারবেন। 4:15 দরজা খোলার পর আমাদের টিকিট চেক করে একটি টিফিন বক্স এবং একটি 200 ml জলের বোতল আমাদের দেওয়া হয়। তারপর আমরা এগিয়ে চলি ঢেউয়ে ওঠার জন্য। ওঠার আগে আমরা চারিদিকে একটু এই ওয়াটার মেট্রোটাকে পর্যবেক্ষণ করছিলাম। এর একটি ইলেকট্রিক দ্বারা চালিত ওয়াটার ভেসেল, নাম ঢেউ। দুরকম সিটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটি এসি ক্লাস এবং একটি নন এসি ক্লাস। পিছনের দিকে দুটো ডেক করা রয়েছে। এখানে এসে চারিদিকের সৌন্দর্যের ছবি এবং ভিডিও নিতে পারবেন। জানলার ধারের দিকে দুটি সিট বেছে নিয়ে বসে পড়লাম। টিফিন প্যাকেটের মধ্যে ছিল একটি ভুজিয়া, একটি কেক এবং একটি ভেজিটেবিল চপ, এছাড়াও একটি 200 ml জলের বোতল। তারপরেই চলে গেলাম ডেকে। দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, ছাড়াও পাশের জেটিতে দুটি বড় বড় লঞ্চ। পাঁচ মিনিট দেরি করে 4:35 আমাদের যাত্রা শুরু হলো। বর্ষাকালের মেঘলা আকাশে নদীর মাঝখান থেকে শহরের দৃশ্য দেখার অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। প্রথমেই আমাদের চোখে পড়ল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন স্থাপন হয়েছিল 1854 সালে। এই স্টেশন থেকে প্রতিদিন শত শত ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করে। কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম। 1874 সালে হাওড়া এবং কলকাতার যোগাযোগ স্থাপনের জন্য একটি প্যান্টন ব্রিজ তৈরি করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই ব্রিজটির ব্যবহার বাড়তে থাকে।
তখন এই ব্রিজটির সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। 1936 সালে এই ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়। সম্পূর্ণরূপে ব্রিজটি নির্মাণ করতে প্রায় 6 বছর সময় লাগে। 1942 সালে এটি সম্পন্ন হয়, তবে সাধারণ মানুষের জন্য 1943 সালে খুলে দেওয়া হয়। স্বাধীনতার পর 1965 সালে এই হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, মানে মাঝখানে কোনো সাপোর্ট নেই। তাই এই ব্রিজটি দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম আখ্যা পেয়ে এসেছে। আর প্রতিনিয়ত কত মানুষ আর যানবাহনের ভার বহন করে চলেছে। নিমতলা বার্নিং ঘাট প্রথম নির্মাণ করা হয় 1717 সালে। 2010 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট 140 মিলিয়ন টাকা খরচ করে এটিকে সংস্কার করার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির শেষকৃত্য এই ঘাটেই সম্পন্ন হয়। আমাদের পবিত্র গঙ্গা নদী মুর্শিদাবাদের কাছে দুটি নদীতে ভাগ হয়ে গেছে। একটি পদ্মা, যেটি চলে গেছে বাংলাদেশে, এবং আরেকটি হুগলি, যেটি বয়ে গেছে এই কলকাতার উপর দিয়ে। এর নাম হুগলি নদী হলেও এর পবিত্রতায় আমরা কিন্তু গঙ্গা হিসাবেই মানি। তাই কোনো শুভ কাজের জন্য আমরা এই নদীর জলকেই ব্যবহার করি। আর সেই সাথে সাথেই এখানে প্রাচীনকাল থেকেই গড়ে উঠেছে কিছু প্রাচীন ঘাট, যেই ঘাটগুলি বয়ে নিয়ে আসছে প্রাচীন ইতিহাস। আমরা এখন এসে পৌঁছালাম আহিরিটোলা ঘাটে। এই ঘাটটির নামকরণ হয়েছে আহির নাম থেকে। আহিরের অর্থ বলতে বোঝায় মিল্কম্যান বা গোয়ালা। এই আহিরিটোলার ঘাটের ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম মূলত এটি গোয়ালারা তাদের গরু এবং মহিষদের স্নান করাতেন, তবে তা এখন আর কিছু নেই। এই ঘাটটি খুবই পরিষ্কার। আমরা কলকাতার আশেপাশের বাসিন্দারা দুর্গাপুজোর সময় আহিরিটোলা সার্বজনীনের পুজো দেখতে কলকাতায় ভিড় করি। এরপর এসে গেলাম শোভাবাজারের ফেরিঘাট। কুমারটুলি যাওয়ার জন্য এই শোভাবাজার ঘাট কিন্তু সব থেকে কাছে হয়। এই সময় কুমারটুলি গেলে দেখতে পাবেন দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। নদীতে ভাসতে ভাসতে চোখে পড়ছে একের পর এক চেনা অজানা নদীর ঘাট। কিছুক্ষণ পরই এসে পড়লাম বাগবাজারের ঘাটে। এটি কিন্তু কলকাতার একটি জনপ্রিয় এবং প্রাচীন এলাকা। কলকাতার পুরনো দুর্গাপুজোগুলির মধ্যে বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব খুবই জনপ্রিয়। যেতে যেতে চোখে পড়ল র ওয়াটার সাপ্লাই স্টেশন। হয়তো র ওয়াটার কালেক্ট করে শহরের বিভিন্ন কাজে লাগানো হয়, তবে এর ব্যাপারে কিছু জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তবে সেটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবার নদীর ওই দিকটা দেখি। এই দিকে পড়ে হাওড়া, তবে ওয়াটার মেট্রোটি কলকাতার সাইড ঘেঁষেই চলেছে, তাই ওইদিকে বিপুল জলরাশির মাঝে কিছু চোখে দেখা যাচ্ছে না। নদীর স্রোতের মতোই বয়ে চলে আমাদের জীবন, তাই সময় থাকলে ছুটির দিনে হোক বা অন্য দিনে এই ওয়াটার মেট্রোর 2 ঘন্টা সফরটি করবেন, ভালো লাগবে। খরচটা আরেকবার বলে দিই, এসির জন্য 300 টাকা আর নন এসি 200 টাকা, এবং সাথে দিচ্ছে একটি 200 ml জলের বোতল আর স্ন্যাক্স। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যদি বলি, এসির থেকে নন এসি টিকিটে কিন্তু বেশি মজা পাবেন, কারণ খোলামেলা গঙ্গার বাতাস আর চারিদিকের চাক্ষুষ দৃশ্য আপনাকে বেশি মুগ্ধ করবে। এবার আমরা এসে পড়লাম কাশীপুর জেটিঘাট। এখানে অনেক ছোট ছোট ছেলেরা আনন্দ করছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ আবার আমাদের দিকে টাটা দিচ্ছে। আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি দক্ষিণেশ্বরের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ। এই যে সামনে ক্রুজটি দেখতে পাচ্ছেন, এটি একটি লাক্সারি ক্রুজ, নাম আহাল্লা, তবে অনেকে একে মৎস্যকন্যা বলেও চেনে। বিভিন্ন সান্ধ্যকালীন পার্টি বা অনুষ্ঠান এই সমস্ত ক্রুজে অনুষ্ঠিত হয়। জলপথ ভ্রমণে আমাদের পরবর্তী স্থান আসতে চলেছে বেলুড় মঠ। এটি নির্মাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। এখানে প্রতিদিনই বহু ভক্ত সমাগম ঘটে। এই গঙ্গা নদীর বক্ষ থেকে সমগ্র বেলুড় মঠের দৃশ্যকে যেন একই ফ্রেমে বন্দি একটি ছবির মতো লাগছিল। বেলুড় মঠ ক্রস করার পরই আমাদের কাছে চলে এলো বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এই ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1931 সালে। তখন এর নাম ছিল ওয়েলিংটন ব্রিজ। আর কিছু বছর আগেই তৈরি হয়েছে তার ঠিক সামনে নিবেদিতা সেতু। স্বামী বিবেকানন্দের শিষ্য ভগিনী নিবেদিতার নাম অনুসারে এই সেতুর নামকরণ। বিবেকানন্দ সেতুর বিশেষত্ব হচ্ছে এই ব্রিজে 2 দিক দিয়ে গাড়ি যাবার রাস্তা এবং মাঝখান দিয়ে ট্রেন লাইন। এরপর আমাদের ওয়াটার মেট্রো এগিয়ে চলল মা ভবতারিণী মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মানুষের কাছে এই মন্দিরটি একটি পূর্ণক্ষেত্র হিসাবেই পরিচিত। দক্ষিণেশ্বরের মূল মন্দির সহ বাকি মন্দির এবং ঘাট একসাথে একটি চোখের ফ্রেমে কখনো দেখিনি, তাই গঙ্গাবক্ষ থেকে এই দৃশ্য দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম। ওয়াটার মেট্রোর এই জয়রাইডটি এখান পর্যন্তই, এরপর আমাদের ঘুরে যাওয়ার পালা। তাই দক্ষিণেশ্বর মন্দির দর্শনের পরই আমাদের ওয়াটার মেট্রোটি ইউটার্ন দিয়ে ঘুরে গিয়ে চললো আবার মিলেনিয়াম পার্কের দিকে।
এখানে আরেকটি সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম। ডান দিক থেকে চোখটা যদি বাঁ দিকে মেলি তাহলে একই সাথেই 3টে ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, বিবেকানন্দ সেতু, রবীন্দ্র সেতু এবং দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। নিমতলা মহাশ্মশানের ঠিক উল্টো দিকেই পড়ে এই শিব মন্দিরটি। যাওয়ার সময় আমরা দেখিনি, তাই ফেরার সময় এটির দিকে চোখ চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে আলো জ্বলে উঠেছে। আর এই গোধূলি বেলায় হাওড়া ব্রিজও যেন সেজে উঠেছে এক নতুন রূপে। আমরা আমাদের জার্নি শেষ করলাম, ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনার।